প্রতি বর্ষায় মুষলধারে বৃষ্টি যেন ঢাকার জন্য অভিশাপ হয়ে আসে। সামান্য বৃষ্টিতেই রাজধানীর রাজপথ থেকে অলিগলি পানিতে তলিয়ে যায়, সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা এখন আর শুধু দুর্ভোগের কারণ নয়, এটি নগরবাসীর জীবন ও অর্থনীতির জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর জলাবদ্ধতার কারণে বিদ্যুতায়িত হয়ে পানিতে ডুবে এবং ম্যানহোলে পড়ে মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে। নগর পরিকল্পনার অভাব এবং প্রশাসনিক সমন্বয়হীনতাকে এই সমস্যার মূল কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সালাম, নমস্কার, আদাব। আপনারা দেখছেন ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন। সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার। সিটি কর্পোরেশন থেকে প্রতিবারই দাবি করা হয় জলাবদ্ধতা নিরসনে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। প্রতি বছর বর্ষার আগে খালগুলো পরিষ্কার এবং ড্রেনেজ সিস্টেম সংস্কার করা হয়, কিন্তু বাস্তবতা হলো ঢাকা একটি অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শহর। এখানে জনসংখ্যা এবং স্থাপনার চাপ এতটাই বেশি যে বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থা বর্ষণের চাপ নিতে পারছে না। তাছাড়া নাগরিকদের অসচেতনতাও একটি বড় সমস্যা। পলিথিন, প্লাস্টিকের বোতল সহ নানা কঠিন বর্জ্য ড্রেনে ফেলার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। খাল উদ্ধার করতে গিয়েও নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে। ঢাকার জলাবদ্ধতাকে একটি মানবসৃষ্ট দুর্যোগ হিসেবে আখ্যায়িত করেছেন তারা। জানান, বছরের পর বছর ধরে প্রাকৃতিক পানির নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস করেছে মানুষই। ঢাকার প্রায় 43টি খাল দখল ও দূষণের কারণে আজ মৃতপ্রায়। একসময় এই খালগুলোই বৃষ্টির পানি ধারণ করে নদীতে পৌঁছে দিত, কিন্তু এখন কংক্রিটের জঞ্জালে সেই পথ রুদ্ধ। এছাড়া তারা আরও জানান, নগর পরিকল্পনায় বড় ধরনের গলদ রয়েছে। শুধু ড্রেন পরিষ্কার করে এই সমস্যার সমাধান হবে না, একটি সমন্বিত পানি ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করতে হবে। ঢাকার চারপাশে ছড়িয়ে থাকা নিম্নাঞ্চল, পুকুর ও জলাধারগুলোকে সংরক্ষণ করতে হবে। বৃষ্টির পানি ভূগর্ভে রিচার্জ করার ব্যবস্থা করতে হবে, যা স্পঞ্জ সিটি ধারণার একটি অংশ। তা না হলে ভবিষ্যতে অল্প বৃষ্টিতেই ঢাকা প্লাবিত হবে। মুম্বাইয়ের বন্যার উদাহরণ টেনে বিশ্লেষকরা বলেন, 2005 সালে মুম্বাইয়ে একদিন 944 মিলিমিটার বৃষ্টি হয়েছিল এবং পুরো শহর অচল হয়ে পড়েছিল। ঢাকায় যদি টানা কয়েকদিন এর অর্ধেক পরিমাণ বৃষ্টি হয়, তবে পরিস্থিতি হবে ভয়াবহ। আমাদের উদ্ধার ও ত্রাণ ব্যবস্থাপনার সক্ষমতা সেই স্তরের দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত নয়। আমাদের এখনই একটি দীর্ঘমেয়াদী ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে। জলাবদ্ধতার সবচেয়ে মর্মান্তিক দিক হলো প্রাণহানি। জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে কিংবা বিদ্যুতের খুঁটি বিদ্যুতায়িত হয়ে প্রতি বছর বহু মানুষ মারা যায়। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী গত কয়েক বছরে বর্ষা মৌসুমে ঢাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। এছাড়া পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাও ঘটছে অহরহ। ঢাকনাবিহীন ম্যানহোলগুলো এক একটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। শাহজাহানপুরে শিশু জিহাদ বা শ্যামপুরে শিশু ইসমাইলের ম্যানহোলে পড়ে মৃত্যুর ঘটনা নগরবাসীর স্মৃতিতে এখনও দগদগে। জলাবদ্ধতার কারণে ঢাকার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যানবাহন নষ্ট হওয়া, ব্যবসা বাণিজ্যে স্থবিরতা এবং সড়ক অবকাঠামোর ক্ষতি মিলিয়ে প্রতিদিন শত শত কোটি টাকার ক্ষতি হয়। সেন্টার ফর আরবান স্টাডিজের এক গবেষণা অনুযায়ী জলাবদ্ধতার কারণে সৃষ্ট যানজটে ঢাকায় প্রতিদিন প্রায় 50 লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয়, যার আর্থিক মূল্য বছরে প্রায় 37,000 কোটি টাকা। জলাবদ্ধতার পানি নানা ধরনের রোগ জীবাণুর উৎস। এই দূষিত পানির কারণে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, কলেরা, টাইফয়েড এবং চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, মুম্বাইয়ের মতো টানা অতি বর্ষণের মতো দুর্যোগ মোকাবেলার জন্য ঢাকা মোটেই প্রস্তুত নয়। ঢাকার বর্তমান ড্রেনেজ ব্যবস্থা ঘন্টায় সর্বোচ্চ 20 থেকে 25 মিলিমিটার বৃষ্টিপাত নিষ্কাশন করতে পারে। এর চেয়ে বেশি বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।
যদি মুম্বাইয়ের মতো দুর্যোগ আঘাত আনে তবে রাজধানীর অধিকাংশ এলাকা কয়েকদিনের জন্য পানির নিচে তলিয়ে যাবে। বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। উদ্ধার তৎপরতা চালানো হয়ে পড়বে অত্যন্ত কঠিন। এই বিপর্যয় এড়াতে হলে জরুরি ভিত্তিতে ঢাকার খাল ও জলাধারগুলো দখলমুক্ত করে খনন করতে হবে। পানি নিষ্কাশনের জন্য আধুনিক ও বৃহৎ ধারণ ক্ষমতার ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করতে হবে এবং আইন প্রয়োগের মাধ্যমে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। সিটি কর্পোরেশন, ওয়াসা, রাজুক এবং পানি উন্নয়ন বোর্ড সহ সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই। অন্যথায় বৃষ্টির শহর ঢাকা অচিরেই এক ডুবন্ত নগরীতে পরিণত হবে। দর্শক, আজকের বিষয় ঢাকা ডুবন্ত নগরীতে পরিণত হবে। আজকের আলোচনায় আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম এবং সিটিজেন হিসেবে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক এবং নগর পরিকল্পনাবিদ শেখ মোহাম্মদ মেহেদী আহসান। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমি শুরুতেই জানতে চাইব, জহিরুল ইসলাম, আপনার কাছে যেতে চাই। আপনি আমাদের প্রতিবেদন থেকে অনেক তথ্য পেয়েছেন। আমরা এই যে ঢাকাটা এই বর্ষা মৌসুমে বা বৃষ্টির মধ্য দিয়ে যে একটা ডুবন্ত নগরীর পরিণত হতে পারে, যেই শঙ্কা আমরা বোধ করি, সেইটা আপনারা যেহেতু দায়িত্বে আছেন, আপনাদের সেই শঙ্কা অনুভব করেন কিনা, সেরকম অ্যাসেসমেন্টের মধ্যে পান কিনা, বা এই ধরনের প্রস্তুতিতে আমরা কতটা পিছিয়ে আছি বা এগিয়ে আছি? ধন্যবাদ হীরা সাহেব, আমাকে প্রশ্ন করার জন্য। আপনি যে বিষয়টি অবতারণা করেছেন, ডুবন্ত নগরী এবং ঢাকার জলাবদ্ধতা, এটি নিঃসন্দেহে অনস্বীকার্য যে জলাবদ্ধতা একটি বড় সমস্যা আমাদের, এবং সেটি নিরসন করার জন্য আসলে সুদূর প্রসারী একটি পরিকল্পনা দরকার আমাদের। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তার নিজস্ব কিছু পরিকল্পনা, মধ্য, স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে থাকে। আপনি যেটি আপনার প্রতিবেদনে যেটি বলেছেন যে ভারী বৃষ্টিপাত হলে এবং অবিরাম যদি বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আমাদের ঢাকার নগরী, বিশেষ করে আমাদের দক্ষিণ যে এলাকা, দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু কিছু এলাকা জলাবদ্ধতা দেখা দেয়। আমি এখানে গত 3 তারিখে আমি যোগদান করেছি। যোগদান করার পরে আমি আজকের এবং গতকালের আমরা দেখলাম যে বৃষ্টিপাত আবহাওয়াটা আমাদের অনুকূলে নয় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই হিসাবে আমরা দেখেছি আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন তার নিজস্ব আঙ্গিকে কিছু পরিকল্পনা করেছে, এবং পরিকল্পনাগুলো আমরা যেটি বলছি স্বল্প মেয়াদী এবং তাৎক্ষণিকভাবে কিছু বিষয় আছে যেগুলো আমাদের সমাধান করতে হবে। নাগরিক দুর্ভোগকে আমরা যথাসম্ভব আমাদের স্বল্প পরিসরে, আমি স্বল্প পরিসরে এখন বলছি যে তাৎক্ষণিকভাবে যে সমাধানগুলো করতে হয় আমাদের, যে যেখানে আমাদের জলাবদ্ধতা দেখা দেয় সেখানে আমাদের অস্থায়ীভাবে কিছু পাম্প দিয়ে আমরা সেই পানিটাকে ড্রেনের মধ্যে ফেলে আমরা সেটিকে আউটলেট করার চেষ্টা করি। এবং ঢাকার, আপনি জানেন যে ঢাকার যে আউটলেট গুলো আছে সেখান থেকে আমাদের পাম্পের মাধ্যমে আমাদের এই পানিটি নিষ্কাশন করা হয়। একটি বিষয় আপনি সুন্দরভাবে অবতারণা করেছেন যে আমাদের সবচেয়ে বেশি বিষয় যেটি হলো পরিবেশ দূষণের মারাত্মক ক্ষতিগ্রস্ত পলিথিন, এবং এই পলিথিন গুলো যখন আমাদের নাগরিকগণ ইউজ করেন এবং সেগুলো রাস্তা ফুটপাতে পড়ে থাকে এবং বৃষ্টির সময়ে এই পলিথিন গুলো আমাদের ড্রেনেজের মধ্যে পড়ে, এবং ড্রেনেজের মধ্যে পড়ার কারণে আমাদের যে জায়গাগুলোতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, ড্রেনেজ গুলোকে আমরা ক্লিন রাখতে চাই, সেখানে গিয়ে কিন্তু এই পলিথিন গুলো যখন একসাথে এই ভারী বৃষ্টিপাত হয় তখন এই পলিথিনের সাথে অন্যান্য আবর্জনাও কিন্তু এই ড্রেনেজের মধ্যে পড়ে, এবং পড়ার ক্ষেত্রে কি হয়, যেটি প্রতিবন্ধক সৃষ্টি হয়। এটি ছাড়াও সেটা আমি যেটি জেনেছি মানে পলিথিন মুক্ত বাংলাদেশ, পলিথিন মুক্ত ঢাকার মহানগর, আমরা পরিবেশ উপদেষ্টা বা পরিবেশের যে যারা কর্তারা আছেন তারা সবসময় এগুলো করে থাকেন, বলে থাকেন, মানে সেটা বন্ধ হচ্ছে না কেন, বা আপনাদের তরফ থেকেও তো বন্ধ করার সুযোগ রয়েছে? যে আমরা আমাদের সিটি কর্পোরেশনের আমাদের যে নাগরিক সুবিধার মধ্যে এবং যারা আমাদের স্টেক হোল্ডার আছে, বিশেষ করে আমরা এই পলিথিন মুক্ত করার ক্ষেত্রে এটি একটি ব্যাপক বিষয়। আপনি জানেন যে এটি সহজলভ্য হওয়ার কারণে মানুষ অতি সহজে এটি ব্যবহার করতে থাকে, এবং এটি আমাদের একটি সমন্বিত উদ্যোগ। আমি বলি, আমি পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, আপনারা জানেন এই বিষয়ে অত্যন্ত তৎপর। এবং এই পলিথিন কিন্তু 2002 সালে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, ব্যান করা হয়েছে এটি, এবং এই নিষিদ্ধ হওয়ার কারণে কিন্তু আমাদের এই পরিবেশ অধিদপ্তর সহ
আমাদের প্রতিনিয়ত এনফোর্সমেন্ট কার্যক্রম আপনি জানেন চলমান আছে। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেই বিষয়গুলো দিক নির্দেশনার মানে মাধ্যমে তারা পলিথিনের বাস্তবায়ন বিষয়টা করছে। নিয়ে সবচেয়ে বেশি করে ভাবাচ্ছে, বিশেষ করে জলাধার যে জায়গাগুলোতে জলাধার, জলাধার ছিল জি বা জি, ড্রেনেজ সিস্টেম যেখান দিয়ে নদীতে পানি প্রবাহিত হতো সেগুলো ভরে যাচ্ছে। এই বিষয়ে আসলে ভরে আলটিমেট যাচ্ছে। পরিকল্পনাটা আপনি একটু বলবেন। আরও একজন অতিথি রয়েছেন, তার কাছে যেতে চাই, সিটিজেন হিসেবে যুক্ত যিনি আছেন, তিনি নগর পরিকল্পনাবিদ শেখ মোহাম্মদ মেহেদী আহসান। মেহেদী হাসান, আপনি তো আমাদের নির্বাহী কর্মকর্তার কথা শুনছিলেন। আপনার পর্যবেক্ষণটা কি? মানে ঢাকা নগরী আসলে ডুবন্ত নগরী এরকম কোনো শঙ্কাবোধ আপনি করেন, বা যেভাবে আমরা এগোচ্ছি সেই পরিস্থিতি মোকাবেলায় আমরা কতটা সক্ষমতার মধ্যে আছি? ধন্যবাদ। ডুবন্ত নগরী বলতে প্রাথমিকভাবেই মনে হতে পারে চিরকালের জন্য পানিতে ডুবে গেলাম। তা সেটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে রাইট। আমরা জানি প্রতি বছর ঢাকা শহরে কয়েকদিন আমরা বা কয়েক সপ্তাহ বা বর্ষাকালে আমাদের এই ভোগান্তিটা নাগরিক জীবনে চলে আসে। এখন কেন আসে সেটা আপনি কিন্তু আপনার যে প্রতিবেদন সেখানে দেখিয়েছেন যে 20 থেকে 25 মিলিমিটার যদি পার ঘন্টা বৃষ্টি হয়, সেই বৃষ্টিপাতই ঢাকার যে ড্রেনেজ সিস্টেম আছে সেই ড্রেনেজ সিস্টেম ধারণ করতে পারে না, ফলে এটা ওভারফ্লো হয় এবং জলাবদ্ধতা হয়। আমরা জানি গতকাল আজকে মিলিয়ে প্রতি ঘন্টায় 45 মিলিমিটারের থেকেও বেশি বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিকভাবেই এই পানিটা আমাদের যে ড্রেনেজের ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি থেকে বেশি, স্বাভাবিকভাবেই জলাবদ্ধতা হচ্ছে। এটা একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে প্রাগৈতিহাসিক কাল থেকেই বৃষ্টি হলে বৃষ্টির পানি যখন জমিনে আসে, দুইটা ঘটনা ঘটে। একটা অংশ ইনফিল্ট্রেশন হয়ে মাটির নিচে গ্রাউন্ড ওয়াটারে চলে যায়, আরেকটা অংশ রাইট। রান অফ মানে ড্রেনেজ ক্যানেল হয়ে আউটফলে চলে যায়। আমাদের ঢাকা শহরে বিগত বছরের পর বছর ধরে আমাদের এই যে সারফেসটা ছিল, 95 সালের একটা তথ্য আছে আমাদের কাছে, 40 ভাগ হচ্ছে আপনার গ্রিন এবং ব্লু স্পেস ছিল যেখান দিয়ে ইনফিল্ট্রেশন হতে পারত, যেটা 2023 সালে কমে 10 ভাগে নেমে এসেছে। আমি বলছি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য, যেটা কোর এরিয়া, আমাদের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারি 1995 সালে যে পরিমাণ আপনার গ্রিন এবং ব্লু স্পেস ছিল, সেটা 23 সালে এসে 10 ভাগের নিচে নেমে এসেছে। তার মানে আগে যে পরিমাণ পানি ইনফিল্ট্রেশন হতে পারতো তার থেকে সিগনিফিকেন্ট একটা অ্যামাউন্ট অফ পানি এখন ইনফিল্ট্রেশন হতে পারছে না, যেটা রান অফের মাধ্যমে অর্থাৎ ড্রেনেজ ক্যানেলের মাধ্যমে আমাদের নদীতে যাওয়ার কথা। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে অতীতে যে পরিমাণ বৃষ্টিপাত হতো, আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এই বৃষ্টিপাতের পরিমাণ, ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি এটা ভবিষ্যতে বাড়তে পারে। স্বাভাবিকভাবেই এখন যে পরিমাণ বৃষ্টি প্রতিদিন হতে পারে, আগামী বছরগুলোতে আমরা যদি চিন্তা করি আগামী 5, 10, 15, 20, 30 বছরে এখনকার থেকে অনেক বেশি বৃষ্টিপাত হতে পারে। তাহলে এই যে 95 সালে যে পরিমাণ ইনফিল্ট্রেশন হতো তার থেকে অনেক বেশি আমরা কমিয়ে ফেলেছি, কারণ আমাদের সারফেস পাকা হয়ে গিয়েছে। এবং যে পরিমাণ ড্রেনেজ সিস্টেম আছে সেটাও এফিসিয়েন্ট নয়, কারণ এখানে নানান কারণে ক্লগিং হচ্ছে। তার মানে আমাদের ড্রেনেজ সিস্টেমটা যদি এফিসিয়েন্টলি রান করতো তাহলেও কিন্তু আমাদের জলাবদ্ধতা হতো, কিন্তু আমাদের এই ড্রেনেজ সিস্টেমটাও ক্লগিং হচ্ছে রান করতে নানাবিধ পারছে কারণে। না কি সেটা কেউ হয়তো পলিথিন এটা বা এই দখল করে। ধরনের বর্জ্য আটকে যাওয়ার কারণে, মানে কি কারণে, মানে নাকি হ্যাঁ, অপ্রতুল ড্রেনেজ সিস্টেম? এইটা হচ্ছে যে নানাবিধ কারণ। অনেকেই দেখবেন যে আমাদের প্রাকৃতিক যে ক্যানেল গুলো আছে না নদীগুলো আছে সেগুলো দখল করে স্থাপনা করেছে। তার মানে এই যে ক্যানেলের জমি, সেই ক্যানেলের জমিতে অবৈধ স্থাপনা করে ক্যানেল বা নদী বা ড্রেনের ক্যাপাসিটি কমিয়ে দিচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখানে নানান ধরনের আবর্জনা ময়লা ফেলে। বিভিন্ন ক্যানেল থেকে ফ্রিজ, টেলিভিশন থেকে শুরু করে নানান ধরনের দ্রব্যাদি পাওয়া যায়। আপনি যদি খনন করেন এগুলো পাবেন। তাহলে আমরা আমাদের বিভিন্ন রকম দায়িত্বহীনতার কারণে আমরা যে ময়লা আবর্জনাগুলো এই ক্যানেলগুলোতে, ড্রেনগুলোতে ফেলছি, সেটার কারণে কিন্তু এটার যে ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি সেটা বিঘ্ন হচ্ছে। এখন যদি এইভাবে চলতে থাকে তাহলে পার্মানেন্টলি ডুবন্ত নগরী না হলেও ভোগান্তিতে আমাদের ভোগান্তির আশু একটা কোনো নগরী সমাধান। হয়ে উঠবে বলে মনে করা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। আমরা জি, মনে করতেই ভোগান্তির পারি। নগরী এখনই শেখ আছে, মোহাম্মদ মেহেদী ভবিষ্যতে এই ভোগান্তিটা হাসান, আরো আপনি বাড়বে বলে এখানটা মনে একটু যদি থামেন, আমি এই প্রসঙ্গটাই আমাদের জহিরুল ইসলাম যিনি আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাহী প্রধান, আপনি এই ব্যবস্থাপনা তো আপনার আন্ডারেই পড়ে, যদিও দুটি সিটি কর্পোরেশন ঢাকা মহানগরীর জন্য। দক্ষিণের অবস্থা কি? মানে ড্রেনেজ সিস্টেমটা কতটা অপ্রতুল, এবং ড্রেনেজ সিস্টেমটা যদি থাকেও সেটা যে এই যে ময়লা আবর্জনা ফেলার মধ্য দিয়ে, যেটি বলছিলেন মেহেদী হাসান, যে অনেক কিছু ফেলা হয় যেটা মানে অবাক করার মতো, সেইটা নিরসন করার তো আপনাদের লোক রয়েছে। জি জি, ধন্যবাদ।
মেহেদী সাহেব যে কথাগুলো উল্লেখ করেছেন, আসলে ড্রেনেজ সিস্টেমে যে পলিথিন সহ নানান আবর্জনা পড়ে, এটি পরিষ্কার করার জন্য আমাদের লোকবল আছে। আমরা কিন্তু সেটি প্রতিনিয়ত করছি, এবং বিশেষ করে বর্ষা মৌসুমের আগেও আমরা এটিকে আরো বেশি বেশি আকারে আমরা নাগরিককে সচেতনতা করার জন্য আমরা কিন্তু মাঝে মাঝে ক্যাম্পেইন করি এবং সেটি অভিযান পরিচালনা করি। আপনি জানেন যে ইতিমধ্যেও কিন্তু আমাদের লোকজন বিভিন্ন ড্রেনেজ গুলোকে পরিষ্কার করছে, ম্যান হোল গুলোকে খুলে বিভিন্ন আবর্জনা সেখান থেকে বের করে রাস্তার পাশে রেখে সেটি এখান থেকে অন্য জায়গায় সরিয়ে রাখার ব্যবস্থা করছে। মেহেদী সাহেব যেটি কথা বলেছেন যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের পানি যে বৃষ্টিপাত হচ্ছে, এই পানিটা কোথায় যাবে? এই যে খাল, ঢাকার যে খালের একটা চারিদিকে খালের ইয়ে ছিল, অবস্থা ছিল, সেই খাল কিন্তু এখন আমাদের নেই। এবং যেগুলো আছে সেগুলো কিন্তু যেটি বলা হচ্ছে যে অবৈধ স্থাপনা তৈরি হয়ে সেগুলো দখল হয়ে যাচ্ছে। এটি অত্যন্ত দুর্বল সত্য। এবং এটি কিন্তু আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যে সমস্ত খাল আছে, আমি আমি জেনেছি 12টি খালের মতো আছে, এবং ইতিমধ্যে কিন্তু 4টি খালের সংস্কারের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এবং এই খালগুলোকে যদি আমরা রক্ষা করতে পারি এবং এই খালগুলোকে প্রবহমান রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের যে বিদ্যমান ড্রেনেজ সিস্টেম আছে সেটা দিয়েও কিন্তু আমাদের এই এই একটা জলাবদ্ধতা দূর করা সম্ভব। সবচেয়ে বড় বিষয় হলো যে খালগুলোকে আমাদের আপনি জেনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে আমরা খালগুলোকে আমাদের সীমানা নির্ধারণ করা খুব জরুরি হয়ে পড়েছে। এবং আমরা এই খালগুলোকে সীমানা নির্ধারণ করার ক্ষেত্রে আমি চিন্তা করেছি যে এটি উদ্যোগ আগে নিয়েছিল, কিন্তু মাঝখানে সেই উদ্যোগগুলোকে আমরা আর যদি গতিশীল করতে পারতাম, তাহলে এইখানে একটি ভালো একটি অবস্থা তৈরি হতে পারতো। তো যাই হোক, আমরা খালগুলোকে এই সীমানা নির্ধারণটি যদি একটা ভালো বিষয়, এবং সীমানা নির্ধারণ করতে গেলেই তখন কিন্তু এই যে খালগুলো আছে, খালগুলো আমাদের রক্ষা করার ক্ষেত্রে একটি ব্যাপক ভূমিকা পালন করবে। জি, আমরা এই আলোচনা সেই হয়তো কারণে লম্বা এটি। আলোচনা, আমরা একটু শেষ করতে চাই। শেখ মোহাম্মদ মেহেদী হাসান, জি, জি। আপনাকে দিয়ে, আপনি তো এই বিষয়গুলো আপনি একেবারে নগর পরিকল্পনাবিদ হিসেবে মানে ফেস করে থাকেন। আপনি যদি বলতেন যে আমরা তো যে কোনো সংলাপেই দেখি এই হচ্ছে বা এই করছি বা এই করা প্রয়োজন, মানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কি কোনো কাজ এর মধ্যে বা বিগত সরকারের সময়ে বা কোনো এক সরকারের সময় হয়েছে যেটার উন্নতি আমরা বোধ করছি, বা সামনের দিনগুলোতে একটা পরিবর্তন হয়তো আসবে, এরকম স্বস্তি কোনো কথা শোনাতে পারেন? ধন্যবাদ। উন্নতি হচ্ছে কিনা, স্বস্তি আসবে কিনা, সেই প্রশ্ন আমারও। তবে প্রত্যেককেই কিন্তু পরিকল্পনা দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, এই কথাবার্তাগুলো প্রত্যেকটা টক শোতে, প্রত্যেকটা প্রোগ্রামে, সেমিনারে, ওয়ার্কশপে, মাঠে ময়দানে কিন্তু বলেছে। সব সরকারের সময় সবাই কিন্তু এই কথাটি বলেছে। তবে আমরা পরিকল্পনাবিদরা কিন্তু সবকিছুকেই পরিকল্পনা হিসেবে চালিয়ে দেওয়ার বিপক্ষে। পরিকল্পনার একটা মানসম্মত সংজ্ঞা আছে, কোনটাকে আমরা পরিকল্পনা বলবো, কোনটাকে আমরা কর্মসূচি বলবো, কোনটাকে আমরা নীতি বলবো, এবং কোনটাকে আমার শর্ট টার্ম রিলিফ এমার্জেন্সি ম্যানেজমেন্ট বলবো, সেগুলো কিন্তু আলাদা আলাদা ব্যাপার। কিন্তু আমরা স্বাভাবিকভাবে সবকিছুকেই মহাপরিকল্পনা, বিশ্ব পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলে চালিয়ে দেই। আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যেটা বললেন, ওনারা কোনটাকে পরিকল্পনা বলছেন এটা আমরা জানি না। আমাদের ইনস্টিটিউট অফ প্ল্যানার্স এর সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এটা নিয়ে কোনো বৈঠক হয় নাই, বা ওনারা আমাদেরকে স্টেক হোল্ডার হিসেবে দাওয়াত দেন নাই, বা আমাদেরকে স্টেক হোল্ডার হিসেবে বিবেচনা করেন নাই। আমি যে জন্য এই কথাটি বলছি যে আমাদের সরকারের সাথে আমাদের ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়, এবং আমরা পরিকল্পনাবিদ, সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। উন্মুক্ত আহ্বান থাকলো, আপনারা যখন এই ধরনের পরিকল্পনা প্রণয়ন করবেন দয়া করে আমাদেরকে আহ্বান করবেন, আমরা ভলেন্টারিলি আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। এখন হচ্ছে একটা হচ্ছে কারিগরি দিক, আর একটা ব্যবস্থাপনাগত দিক। কারিগরি দিক থেকে আমি যেটা বললাম, আমাদের ড্রেনেজ সিস্টেম যদি 100% এফিসিয়েন্টও থাকে, জলাবদ্ধতা নিরসন করা যাবে না। কারণ আমাদের সারফেস যেটা, আমাদের যে ব্লু এবং গ্রিন স্পেস ছিল, সেটা 10 ভাগের কমে নেমে এসেছে। তার মানে আমার ড্রেনেজ সিস্টেম যদি 100% এফিসিয়েন্টও রান করে, বৃষ্টিপাত যদি আপনার 50, 70, 80 মিলিমিটার পার ঘন্টা হয়, এই শহর কিন্তু তলিয়েই যাবে, এই শহর কিন্তু তলানোর হাত থেকে রক্ষা করা যাবে না। তার মানে এইটা সমাধান করার জন্য শুধুমাত্র ড্রেন ক্যানেল করলেই কিন্তু সমাধান হবে না। এটার জন্য আমাদের বিভিন্ন রকম বিকল্প, কিভাবে আমাদের ওয়াটার বডি, প্রাকৃতিক ভাবে জলাধার বা নতুন করে জলাধার তৈরি করে সেটা কিভাবে সংরক্ষণ করা যায়, পার্ক, খেলার মাঠ, এগুলো কিভাবে বাড়ানো যায়, সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে ব্যবস্থাপনাগত দিক। কয়েক বছর আগে এই কাজটির দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের কাছে ন্যস্ত করা হয় ঢাকা ওয়াসার কাছ থেকে। ওয়াসার ব্যর্থতার কারণে সরকার মনে করে যে যেহেতু সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধি আছে, তারা এটা ভালোভাবে ব্যবস্থাপনা করতে পারবে। কিন্তু দুঃখজনকভাবে
সিটি কর্পোরেশনের আগের যে অর্গানোগ্রাম ছিল, এখন প্রধান নির্বাহী কর্মকর্তা যেখানকার নির্বাহী প্রধান, এই অর্গানোগ্রাম বোধহয় বিগত বছরের পর বছর ধরে চলছে, কিন্তু তাদের কাছে যে এরকম বড় একটা কাজের ন্যস্ত করা হলো, টোটাল জলাবদ্ধতা ব্যবস্থাপনা, ক্যানেল ব্যবস্থাপনা, এটা যে ন্যস্ত করা হলো, এটার জন্য তো বিশেষায়িত একটা লোকবল, বিশেষায়িত একটা টিম কিন্তু সিটি কর্পোরেশনের সংযুক্ত করা প্রয়োজন ছিল। আপনাদের এই কাজ করার তার মানে জি, জি, ঠিক জহিরুল আছে, ইসলাম ভাই এবং শেখ মোহাম্মদ মেহেদী হাসান, এই আলোচনা বেশ লম্বা, আমরা এখানটায় থামি, অন্য একদিন এই আলোচনা লম্বা করে করব। দুজনকে অসংখ্য ধন্যবাদ।